নমস্কার, আমি পিয়া আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ভ্রমণ কাহিনী। আজকে আমরা চলে এসেছি বারাসাতে। অলরেডি আপনারা আমাদের থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আমরা বারাসাতে আছি। এখন যে মন্দিরটিতে আছি এই মন্দিরটি খুবই সুন্দর, আর এখানে এখন মন্দিরের অনুষ্ঠান চলছে। এই জন্য মন্দিরটি আরও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলেছেন মন্দির কর্তৃপক্ষরা। 1973 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরের ভিডিও এর আগে আপনারা কখনো ইউটিউবে দেখেননি, এই প্রথমবার আমরা ভিডিওটি করলাম। এটি শ্রী শ্রী ঠাকুর জগদীশ পরমহংসদেবের ফটিক সাধুর মন্দির। এই মন্দিরে রয়েছে অনেক অজানা ইতিহাস। তো চলুন এই মন্দির সম্পর্কে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করা যাক। যারা শিয়ালদা থেকে আসবেন তারা বারাসাত স্টেশনে নামবেন, আর যারা বসিরহাটের দিক থেকে আসবেন তারা কাজীপাড়া স্টেশনে নামবেন। বারাসাতে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টার আছে, এই টিকিট কাউন্টারের সামনে দিয়েই বের হলেই আপনারা পেয়ে যাবেন এখান থেকে অটো। এই অটোয় করে আপনাদেরকে যেতে হবে চাপাঢালির মোড়, আর এখান থেকে অটো ভাড়া পড়বে 10 টাকা। এই যে চাপাঢালির মোড়ের একদিকে যশোর রোড আছে, আরেকদিকে টাকি রোড আছে। আপনাদেরকে এই টাকি রোড বরাবরের দিকেই যেতে হবে। 1 মিনিটের মতন হাঁটলেই আপনারা পাবেন স্বামী বিবেকানন্দ রোড। এই রোডের পাশে দেখবেন জ্যোতি সুইটস আছে। এর সামনে দিয়েই এগিয়ে যাবেন, সামনে স্কুল আছে ওই যে সাদা বিল্ডিংটা, এখান থেকেই টোটো করে লঙ্কা বাগান মোড়। আমি এর আগে আরেকটা মন্দিরে গিয়েছিলাম, আপনাদের সেই ভিডিও দেখাবো নেক্সট পর্বে। মন্দির থেকে আমি পায়ে হেঁটেই যাচ্ছি, তো দেখি আমার কতক্ষণ সময় লাগে। হাঁটতে হাঁটতে আমি পৌঁছে গেলাম লঙ্কা বাগান মোড়ে। তো এখানে একটা খুব সুন্দর মন্দির আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরটি প্রায় 50 বছরের পুরাতন মন্দির। এই মন্দিরে শ্রী শ্রী জগদীশ পরমহংসদেব, রাধাকৃষ্ণ আর ভোলানাথের পূজা হয়। এটি হলো মন্দিরের মেন গেট। আমাদেরকে এই গেটের ভিতর দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই আপনাদের চোখে পড়বে এরকম সুন্দর দৃশ্য। এই মন্দিরে প্রতিদিনই নিত্য পূজা হয়। সকালে বাল্যভোগ হয় 8টা থেকে 8:30টার ভিতরে, দুপুরবেলা অন্নভোগ হয় 1:30 থেকে 2টোর মধ্যে, আর রাত্রে আরতি হয় 8টা থেকে 9টার মধ্যে। আর পূর্ণিমা তিথিতে বিশেষ করে ভোগ কীর্তন গান হয় আর রাতে আরতি হয়। আমি যেদিন এই মন্দিরে গিয়েছিলাম সেদিন ফটিক সাধুর 72তম তিরোভাবের বার্ষিক উৎসব চলছিল। মন্দির প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে দুপুরে প্রসাদের জন্য কোনো কুপন কাটতে হয় না, আর আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এখানে দান করতে পারেন, কারণ এখানে প্রসাদের কোনো মূল্য নেওয়া হয় না। শ্রী শ্রী জগদীশ পরমহংসদেব, তার অন্য নাম ছিল ফটিক সাধু। তিনি 18 থেকে 20 বছর বয়সে সিদ্ধি লাভ করেছিলেন। সিদ্ধি লাভের পরে 12 বছরে তার বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ 12 বছর পরে তিনি আবার কথা বলা শুরু করেন। তারপরে তার মুখ দিয়ে যা বলতেন তাই নাকি সত্যি হতো। তাই তার অপর নাম ছিল বাক্যসিদ্ধ মহাপুরুষ। উনি নাকি আবার জলের উপর দিয়েও হেঁটে যেতেন। একবার ওনাকে ঘরে নাকি তালাবন্দি করে রাখা হয়েছিল। প্রায় 7-8 ঘন্টা পরে তালা খুলে দেখলেন উনি ঘরের ভিতরে নেই। যে ঘরে উনি ছিলেন সেখান থেকে 60 কিলোমিটার দূরে তিনি ওখানে বসে ভজন গান শুনছিলেন। এমনটাই লোকমুখে প্রচলিত কাহিনী ওখানে শোনা গিয়েছিল। রাধাকৃষ্ণ মন্দিরের পাশেই আছে বাবা ভোলানাথের মন্দির। লোকমুখে প্রচলিত কথা, শ্রী শ্রী ঠাকুর জগদীশচন্দ্র পরমহংসদেব উনি নাকি বাবা ভোলানাথকে ডাকলে ভোলানাথ তাকে স্বয়ং দর্শন দিতেন। এখানকার ভক্তদের মনে বিশ্বাস তিনি নাকি দেহ রাখার পরে এখনো এই জগতে বর্তমান আছেন। আপনি যদি এখানে পূজা দিতে চান তাহলে আপনি গোটা ফল দিয়েও পূজা দিতে পারেন, আবার চাইলে আপনি মিষ্টি দিয়েও পূজা দিতে পারেন। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরে তেমন কোনো নিয়ম নেই, আপনি যেভাবে খুশি সেভাবেই ভগবানকে পূজা দিতে পারেন। তুলসী মঞ্চ,
এখানে বড় করে দোল উৎসব হয়? হ্যাঁ, দোল উৎসব হয়। আমাদের প্রতি পূর্ণিমাতেই এখানে অনুষ্ঠান হয়, অনুষ্ঠানে দোল খেলা হয়। আচ্ছা আচ্ছা। তুমি দোলের সময় এসে যদি দেখো যে এখানে কীরকম ধরনের প্রোগ্রাম হয়, সেটাও দেখে দিতে পারো, খুব ভালো। এটা হচ্ছে আমার কাকা, এই যে মাখনলাল সাহা, এটা হচ্ছে আমার কাকার মন্দির ছিল। তা মন্দিরটাকে গুরুদেবদেরকে উনি দান করেছেন। এই মাখনলাল শাহ হচ্ছেন আমার দাদু, বসন্তবালা শাহ হচ্ছে আমার ঠাকুমা। এটা আমার দাদুর সমাধি, মানে আমার কাকা স্মৃতি হিসাবে এটাকে করেছেন। আর এইটা হচ্ছে রাধেশ্যাম সাহা, মানে যে প্রতিষ্ঠাতা, এই মন্দিরের প্রতিষ্ঠাতা, এই যে উনি রয়েছেন ভিতরে, ইনি প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। এখানে কবি গানের আসর হবে আজকে। এখানকার পাগলচাঁদের ভক্তবৃন্দ তারা করবে, বিকেলে গান গাইবে এবং এই মঞ্চে কবি গানের আসর বসবে। কবি গানের আসর বসবে। তো এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানটা কতদিনের জন্য হবে এই মন্দিরে? 5 দিন। 5 দিন ব্যাপী। তো আজকে কততম দিন চলছে? দ্বিতীয় দিন চলছে। তো আপনারা যারা কাছাকাছি আছেন বারাসাতে, তারা কিন্তু চাইলে এই মন্দিরে আসতে পারেন। আমি অবশ্যই লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে প্রতি বছর ফাল্গুন মাসে ফটিক সাধুর বাৎসরিক তিরোভাব খুব ধুমধাম করে হয়। এবছর ছিল 72তম বাৎসরিক উৎসব, আর এই উৎসবটি খুব ধুমধাম করে হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। এই উৎসবটি প্রতি বছর ফাল্গুন মাসের 29 তারিখে শুরু হয়, আর এই অনুষ্ঠান চলে 5 দিন ব্যাপী। তো তুমি এই জায়গাটাতে কালকে সোমবার দিনকে ভোরবেলাতে খিচুড়ি রান্না হবে। এই জায়গাটিতে ভক্তদের জন্য খিচুড়ি ভোগ রান্না করা হবে। এই যে কড়াইগুলো দেখতে পাচ্ছেন, কড়াইগুলো কিন্তু বিশাল বড় বড়, আর এক এক কড়াইতে আপনার 65 কেজির মতন জিনিসপত্র রান্না করা যাবে। মানে মহোৎসবের দিনকে যে মহোৎসবের দিন রান্না হবে। আচ্ছা, আপনাদের কাছে অবশ্যই কিন্তু আমি রিকোয়েস্ট করব যে আপনারা যারা বাসাতে কাছাকাছি আছেন, তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন, কারণ এখানে খুব বড় করে অনুষ্ঠান হয়। মহোৎসব ছাড়াও অন্য অন্য দিনে ভগবানের জন্য এখানে রান্না করা হয়। এটি হলো এখানকার রন্ধনশালা। ফটিক সাধু যাকে বলা হয়, আচ্ছা, উনি ওনার একমাত্র ছেলে, উনি বোবা ছিলেন। হ্যাঁ, আর তার 2 ছেলে, ওই যে এই বড় ছেলে, এই মেজ ছেলে, আর ইনি হচ্ছেন এই আমার মা, এই প্রতিষ্ঠানের ইসের মা। হ্যাঁ, আমরা মা বলেই ডাকি। ইনি হচ্ছেন ফটিক সাধুর নাতি, ইনি বসে আছেন, উনি হচ্ছেন নাতি। হ্যাঁ, আপনারা কি এখানে শিষ্য? হ্যাঁ, শিষ্য ভক্ত বাবার শিষ্য। আপনারা কোথা থেকে এসেছেন? দত্তপুর থেকে এসেছেন। এই মন্দিরে কত বছর যাবত আছেন? অনেকদিন আসি। আর দীক্ষা নিয়েছেন কবে? দীক্ষানে আমি নিয়ে বাবার ভক্ত। বাবা, আচ্ছা আচ্ছা। মানে কিভাবে জানতে পেরেছেন? হয় না যে এর মাধ্যমে আমরা জানতে পেরেছি, এই জন্য এখানে এসেছি, এই মন্দিরটা জাগ্রত বলে। ভালো জাগ্রত এবং বাবার অনেক কিছু দেখতে পাইতেছি, ভালো লাগতেছে। সব কিছু মিলিয়ে ভালো, যে যে মনের উদ্দেশ্যে চায় সেই বাবা তাকে ছেড়ে আনবে। কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। তো এখানে কিন্তু ভক্তরা আসেন বিশ্বাসের কারণেই। বিশ্বাস করে যদি আপনি মা বাবাকে ডাকেন, নিশ্চয়ই তারা সাড়া দেবেনই দেবেন। ডাকানে হরিচাঁদ ঠাকুরের যেরকম দল আসে, সেরকম দল আসে। এই আমাদের সব মহাপুরুষরা বসে আছেন। হ্যাঁ, এখানে বাংলাদেশ থেকেও অনেক লোক আসেন। এখানে যখন উৎসব হয় তখন সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। মহোৎসবটা বললেন যে এই কিছুদিন পরেই আছে, তাই তো? রবিবার। হ্যাঁ, এত ভিড়। আর এখানে তো দেখেন এদিক থেকে একটু আসেন, ঢুকতে পারবো, যেতে পারবো? সব বাইরের থেকে এসছে। আর এই সব এখানে কিন্তু অলরেডি ভক্তরা আসতে শুরু করে দিয়েছে। সব পুরো প্যান্ডেলে ফাঁকা থাকবে, মানে এই জায়গাটা পুরো ভক্তদের জন্য রাখা হয়েছে। শুধু ভক্তদের, শুধু এখানে নাই, সামনে যত জায়গা আছে না, হ্যাঁ, সব বুক হয়ে যাবে কালকে। তো এটা অনেক বড় করে হয়, কিন্তু এতটা প্রচার কখনো কিন্তু শুনিনি। এরা তো প্রচার চায় না,
যার জন্য না প্রচার না করলে দেখুন মানুষ অন্তত ভক্ত আসবে কিভাবে, তাই না? একটুখানি করতেই হয়। এই দেখুন এগুলি সব বাইরে থেকে সব ভক্তরা এসেছে এবং এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক ভক্ত অলরেডি এখানে আসা শুরু করে দিয়েছে, কারণ কিছুদিন বাদেই শুরু হবে মহোৎসব। শুরু হয়ে গেছে, গতকালকে বাউল হয়েছে, আজকে কবি। হ্যাঁ বললেন যে মহোৎসব অলরেডি শুরু হয়ে গিয়েছে, কিন্তু মেন যে উৎসবটা আছে সেটাই রবিবারের দিন হবে। হলো মহোৎসব, তার আগে দুদিন নাম আছে, এক নাম, তারপরে আচ্ছা। আজকে আজকে কবি গান আছে। গতকালকে বাউল আচ্ছা। হয়ে গেছে। আপনারা ইউটিউবে কিন্তু এর আগে এভাবে কখনো দেখেছেন কিনা আমি জানি না, আর এনারা অলরেডি বলেও দিয়েছেন যে এনারা প্রচার করেন না। তো হয়তোবা ভগবানের ইচ্ছা ছিল যে আজকে আমি এখানে আসি, কারণ এখানে আসার আমার কোনো ইচ্ছা ছিল না একদমই, আমি জানতামও না। তার ইচ্ছা ছিল মানে উনি যে আমার সাথে যে ভদ্রমহিলা এসেছেন উনি বললেন যে আচ্ছা তুমি এসেছো, তুমি একটা কাজ করো, এই মন্দিরটা একটু কভার করো। আমি বললাম মন্দির আমি তো জানি না, বলে আমি দেখিয়ে দিচ্ছি। মানে এটা আমি কিচ্ছু জানি না, আমার অটোয় যাওয়ার কথা, আমি হেঁটে হেঁটে আসছিলাম। আমার বাংলাদেশে কেন্দুয়া বাজিতপুর বলে যেখানে এই মাঘী পূর্ণিমা অনুষ্ঠান হলো, হ্যাঁ সেখানে হিন্দু মুসলমান লক্ষাধিক লোক, লক্ষ লক্ষ মানুষ সেখানে ওনার জন্মস্থান বাংলাদেশে কেন্দুয়া বাজিতপুর, সেখানে লক্ষ লক্ষ মানুষের, তাও শুধু হিন্দু মুসলমান সমন্বয়ে। আচ্ছা আপনারা কোথা থেকে আসছেন এখানে? কোথা থেকে? দুর্গাপুর থেকে আসছেন। কতদিন যাবত এখানে আসছেন? 2 বছর যাবত। হ্যাঁ এখানে এসে আমার নিজেরই খুব ভালো লাগছে, মানে আমি কখনো ভাবতেই পারিনি এরকম, বুঝতেই পারিনি এখানে আজকে আমার কপালে অন্নভোগ লেখা ছিল। সত্যি তাই, কার কপালে কোথায় অন্নভোগ লেখা থাকে কেউ বলতে পারে না। আর এখানে যে আসবো সেটাও কখনো ভাবতে পারিনি, হয়তোবা ভগবান চেয়েছিলেন সেজন্য চলে এলাম। সবাই বসে পড়েছেন প্রসাদ গ্রহণ করার জন্য। প্রসাদের কখনো রিভিউ হয় না, তো অসাধারণ। এটি হলো এখানকার রন্ধনশালা। আপাতত প্রসাদ রান্না এখানেই হচ্ছে, তাই তো? আচ্ছা আচ্ছা, এরপরে যখন বেশি লোক আসবে তখন ওই সাইডেই ট্রান্সফার করা হবে। এখানে অনেক ভক্তরাই আসেন, বাংলাদেশ থেকেও আসেন। আপনারা যদি এখানে থাকতে চান তাহলে কিন্তু এখানে থাকতে পারেন। এখানে থাকার জন্য সুব্যবস্থা আছে। এখানে আলাদা করে কোনো রুম ভাড়া নেই, আপনাদের সাধ্য সামর্থ্য মতন আপনারা এখানে মন্দিরে ডোনেট করতে পারেন। থেকে এসেছেন? আচ্ছা আপনারা কি বাবার ভক্ত? এমনি মন্দির দেখতে এসেছেন? মন্দির দেখতে এসেছেন। কথায় বলে কার সাথে কার দেখা হয় সত্যি কেউ জানে না। আমাদের এই আনাচে কানাচে অনেক মন্দির আছে, আমরা অনেকে হয়তো জানি, অনেকে আবার জানি না। তো এখানে এসে আমার খুবই ভালো লেগেছে, কারণ এনাদের আপ্যায়ন, যে বলে না যে তোমাকে খেতে দেওয়ার দরকার নেই, আপ্যায়নে মনটা ভরে যায়। তো সেটাই এসে মানে সেটাই আমার এখানে এসে ফিল হয়েছে। আচ্ছা কেমন লাগলো তো? খুবই ভালো। আচ্ছা এই যে এই মানুষটার জন্যই এই মন্দিরটাতে আসতে পারলাম, তো খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, মানে এরকম একটা মন্দিরে খোঁজ দেওয়ার জন্য, কারণ আমাদের অনেকেই মানে জানে না হয়তো এই মন্দির সম্পর্কে। তো আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে অনেকেই কিছুটা জানতে পারবে। তুমি দোলের দিন বা রবিবার দিন আসবে, দেখবে আমাদের অলৌকিক দৃশ্য। নিশ্চয়ই চেষ্টা করব, আপনারাও কিন্তু আসবেন আমাদের সাথে। আজকে ছিল আমাদের ভ্রমণ কাহিনী এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো পর্বে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। বাই।